সরকারি অনুমতি ছাড়া সংবাদ মাধ্যমের সঙ্গে কার্যত কথা বলাতেই নিষেধাজ্ঞা, অনুমতি ছাড়া প্রবন্ধ লেখা, মিডিয়া বা রেডিও অনুষ্ঠানে অংশগ্রহণে নিষেধাজ্ঞা। অর্থাৎ ঠন্ডা মঞ্চে বসে যারা বাইট দিতেন, বিপ্লবী সাজতেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি কঠোরভাবে এই আইনটি প্রয়োগ করতেন কি হতো বুঝতে পারছেন? কতগুলো বিপ্লব ওখানেই শেষ হয়ে যেত। কিন্তু সরকারি তথ্য সরাসরি বা পরোক্ষভাবে দিতে পারবেন না। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করা যাবে না, নিষেধাজ্ঞা। কোনো রাজনৈতিক দল কোনো নেতা নেত্রীর কাছ থেকে একটা পয়সা নেয়নি, আন্দোলনে কারোর সাহায্য আমরা নিইনি। যে সরকার কর্মচারীদের নিয়ে যে সিদ্ধান্তই নিক না কেন, সেই সিদ্ধান্তটা অন্তত কর্মচারী পক্ষের সাথে আলোচনার সাপেক্ষে নিক। লাখ লাখ অস্থায়ী কর্মচারী আছে এবং তাদের কাছ থেকে নিয়োগের জন্য পয়সা নিয়ে বিভিন্নভাবে প্রতারিত করে গেছে বিগত সরকার। কোনো মতেই সরকার চাইলে পরেও আজকে চেয়ে কালকের দিনে সে কোনো কিছু করতে পারে না, সম্ভব নয় তার পক্ষে। আমরা যেমন সরকারি প্রজেক্টগুলোকে ইমপ্লিমেন্ট করব, ঠিক একই রকমভাবে আমরা চাই যে আমাদের যে পরিশ্রম তার সঠিক পারিশ্রমিক। যাদের জন্য তোমার ক্ষমতায় আসা, তাদের আইন স্বীকৃত অধিকারকে এত সহজে অস্বীকার করাটা আমার মনে হয় কোনো সরকারের পক্ষে সম্ভব হবে না। দুর্নীতিকে ঢাকার জন্য সাধারণ কর্মচারীদের মুখ বন্ধ করতে চেয়ে গত 3 দিন আগে যে নোটিফিকেশন জারি করেছেন, আমার মনে হয় না যে মুখ্যমন্ত্রীর নজরে সেটা এসছে বলে। আমার যে মৌলিক অধিকার সংবিধান আমাকে দিয়ে রেখেছে, সেই মৌলিক অধিকার হরণ করার ক্ষমতা অন্য কোনো নোটিফিকেশন জারি করে করা যায় না। রাজ্যের পালাবদল হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে বালি চুরি, গরু পাচার, কয়লা পাচার, একের পর এক কারণ থাকলেও তার অন্যতম কারণ যদি বলা হয় তাহলে অবশ্যই রাজ্য সরকারি কর্মচারী যারা অবসর নিয়েছেন এবং যারা বর্তমানে কর্মরত, তাদের যে বঞ্চনা, সেই বঞ্চনার ফলস্বরূপ বলা যেতে পারে এই পরিবর্তনে তারাও কিন্তু একটা বড় কাণ্ডারির ভূমিকা পালন করেছে। এবং রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যে মহার্ঘ ভাতা, যাকে মূলত ডিএ বলা হয়ে থাকে, সেই ডিএ বঞ্চনার জন্য কলকাতার রাজপথ তো বটেই, জেলা জুড়ে আন্দোলন চালিয়েছে সেই 2022 সাল থেকে, যা আজকে এসে দাঁড়িয়েছে 2026, অর্থাৎ সংখ্যায় যদি বলা হয় 1213 দিন। এবং এই যে দীর্ঘ লড়াই, তারপরে রাজ্যের পালাবদল, কিন্তু পালাবদলের পরেই সুপ্রিম কোর্টের যে একের পর এক নির্দেশ, কলকাতা হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশ মেনে রাজ্য সরকার কতটা পদক্ষেপ করলো। কারণ ইতিমধ্যেই নতুন সরকারের 2টো ক্যাবিনেট বৈঠক হয়ে গিয়েছে, কিন্তু সেই ক্যাবিনেটে 7ম পে কমিশনের সুপারিশ ইতিমধ্যে কার্যকর হলেও কিন্তু ডিএ তারা কবে পাচ্ছেন, কতটা হারে পাচ্ছেন, সে বিষয় নিয়ে কতটা আলোকপাত করলো নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাই নিয়েই আজকে কথা বলবো। এই সংগ্রামী যৌথ মঞ্চের যিনি আহ্বায়ক রয়েছেন ভাস্কর ঘোষ, তিনি আমার সাথে রয়েছেন, তার কাছেই সরাসরি চলে যাব যে এই যে রাজ্যের পালাবদল হলো, দীর্ঘ দিনের লড়াই, 2022 সাল থেকে যদি বলি, হয়তো তার আগে থেকে 1998 সাল থেকে যে লড়াই, এবং সর্বশেষ 2019 সালে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের নির্দেশ, তৎকালীন বিচারপতি দেবাশিস করগুপ্তর ঐতিহাসিক রায়, এবং তারপরে সর্বোপরি সুপ্রিম কোর্টে পর্যন্ত আপনাদের যেতে হলো। নতুন সরকারের আগে যে পুরনো সরকারের বিরুদ্ধে আপনাদের যে আন্দোলন যেভাবে গর্জে উঠেছিল, রাজপথ বলুন, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বলুন, সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে বলুন, যেখানে আপনাদের মিছিল পর্যন্ত করতে দেওয়া হয়নি, কিন্তু হাইকোর্টের নির্দেশে আপনারা মিছিলও করেছেন। আজকে পরিবর্তনের পরে আপনাদের এই ডিএ ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে? পরিবর্তনের সরকার 9 তারিখে শপথ নিয়েছে। আমরা জানি যে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ ক্যাবিনেট গঠিত হয়নি। এর মাঝখানে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের বার্তালাপ হয়েছে, সেটা বিভিন্ন মাধ্যমে হয়েছে।
তিনি আশ্বাস দিয়েছেন যে এই আন্দোলনের সাথে তিনি নিজে জড়িত থেকেছেন এবং এটা বাস্তব। সুপ্রিম কোর্টে সংগ্রামী যৌথ মঞ্চ, একটা কথা বলে রেখে দিই প্রথমেই, যে সংগ্রামী যৌথ মঞ্চ যতদিন তৈরি হয়েছে 2022 সালের পর থেকে কোনো রাজনৈতিক দল কোনো নেতানেত্রীর কাছ থেকে একটা পয়সা নেয়নি, আন্দোলনে কারোর সাহায্য আমরা নিইনি। কিন্তু একথা অস্বীকার করা যাবে না যে সুপ্রিম কোর্টে কর্মচারী পরিষদ, সরকারি কর্মচারী পরিষদ, যেটা আদপে বিজেপিরই একটা কর্মচারী সংগঠন, তাদের যারা যুক্ত ছিলেন তাদের হয়ে যে আইনজীবী মানে ওখানে লড়াই করেছিলেন, তার ফিজ কিন্তু তৎকালীন বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী, যিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি মিটিয়েছেন। তা তিনি বলেছেন যে এই মামলা আন্দোলনের সাথে তো আমারও আন্দোলন, এবং তিনি আমাদের মঞ্চে বারবার এসেছেন সহমর্মিতা জানাতে, এই যে লড়াই সেই লড়াইয়ের সাথে সহমতি জ্ঞাপন করতে। তিনি বলেছেন ভরসা রাখতে, সময় দিতে। আমরা ভরসা এবং সময় দুটোই দিচ্ছি এই শর্তে যে সরকার কর্মচারীদের নিয়ে যে সিদ্ধান্তই নিক না কেন, সেই সিদ্ধান্তটা অন্তত কর্মচারী পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে নিক। আগামী 30 তারিখ নবান্নে বেলা 11টার সময় নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যতেই একটা মিটিং হবে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকেও 3 জনের প্রতিনিধি দল যাবে। আশা করছি সেই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বেরোবে। বকেয়া যে ডিএ, মানে সুপ্রিম কোর্টের রায় মেনে যে ডিএ মিটিয়ে দেওয়ার কথা, সেই ডিএটাকে তারা মিটাবার মানে পদ্ধতি শুরু করবেন। সেখানে সরকারি কর্মচারীদেরকে 43% দিয়ে পরে 100% নিউট্রালাইজেশনের কথা বলা হয়েছিল, সেই ভুলগুলো সংশোধিত হবে বলে মনে করি। কারণ সেখানে যদি সংশোধিত নাও হয়, আমরা মাননীয় বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটির কাছে যে আমরা রিপোর্ট মানে এভিডেভিট আকারে জমা দিয়েছিলাম, সেখানে সঠিক হিসেব কী হওয়া উচিত আমরা কিন্তু দিয়েছি। সেই হিসেবটা কিন্তু তাদেরকেই করতে হবে। আর আমরা চাই যে বর্তমান রোপার যে বকেয়া 42%, সেটাকে নিয়ে একটা স্ট্যান্ডিং অর্ডার সরকার দিক। এখন দিতে না পারলেও পরে তারা মিটিয়ে দিন। নতুন পে কমিশন হয়েছে, সেই পে কমিশন কেন্দ্রের যখন পে কমিশন চালু হবে, আশা করি যে তখনই হয়তো পে কমিশনটা চালু হবে, তার আগে হওয়ার কিছু নেই। অস্থায়ী কর্মচারী, আপনারা দেখছিলেন যে কিছুক্ষণ আগে অস্থায়ী কর্মচারীরা এসেছিলেন, তাদের জীবন যন্ত্রণার কথা শুনছিলেন। লাখ লাখ অস্থায়ী কর্মচারী আছে এবং তাদের কাছ থেকে নিয়োগের জন্য পয়সা নিয়ে বিভিন্নভাবে প্রতারিত করে গেছে বিগত সরকার। তাদের প্রতি ন্যায় হোক, তাদের একটা বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসা হোক, তাদের মধ্যে যারা যোগ্য তাদেরকে স্থায়ীকরণের জায়গায় সরকার যাক, এবং শূন্য পদগুলোতে নিয়োগ হোক। এই যে ধর্মতলার বিভিন্ন প্রান্তে বসে থাকা ছেলে মেয়েগুলো, তাদের দিকে এবার সরকার মুখ তুলে তাকাক। আমরা সরকারকে সময় দিচ্ছি। আমরা এটাও জানি যে প্রশাসনিকভাবে সমস্ত প্রশাসনটাকে যেভাবে ঘেঁটে দিয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে কোনো মতেই সরকার চাইলে পরেও আজকে চেয়ে কালকের দিনে সে কোনো কিছু করতে পারে না, সম্ভব নয় তার পক্ষে, সময় লাগবে। আমরা সেই সময় দেবো, কিন্তু সরকারকেও যে সময়টা তারা নিচ্ছেন আমাদেরকে বোঝাতে হবে যে হ্যাঁ, সেই সময়টার মধ্যে তিনি তার দেওয়া প্রতিশ্রুতি মতো কাজ করবেন। এটা যদি হয় কোনো অসুবিধা নেই। আমরা চাই যে কর্মচারীদের সাথে সরকারের একটা বন্ধুত্বপূর্ণ বলবো না, একটা মেলবন্ধন থাকুক, একটা আদান প্রদানের জায়গা থাকুক, সেখানে নিয়মিত কথাবার্তা হোক। সরকার কর্মচারীদের দাবি দেওয়ার প্রতি সহানুভূতিশীল হোক। আমরা কোনো বন্ধু সরকার এরকম আমরা বলছি না, আমরা মেলবন্ধন চাইছি। আমরা যেমন সরকারি প্রজেক্টগুলোকে ইমপ্লিমেন্ট করব, ঠিক একই রকমভাবে আমরা চাই যে আমাদের যে পরিশ্রম তার সঠিক পারিশ্রমিক। আমরা দায়িত্ব নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ যেটা করছি এখন, প্রত্যেকটা দপ্তরে যেসব কাটমানি সিন্ডিকেট ছিল সেগুলোকে সামনে নিয়ে আসছি। আমাদের দাবির ফলেই হয়তো কিছুটা হলেও প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে ধরার জন্য একটা কমিটি তৈরি হয়েছে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে। সেখানেও আমরা ইনপুট দেব। দপ্তরে যেসব কাটমানির সিন্ডিকেটের লোকজন বসেছিলেন, যারা থ্রেড সিন্ডিকেট চালাতেন, তাদেরকে চিহ্নিত করে সরকারের কাছে তার লিস্ট তুলে দিচ্ছি যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমরা চাই যে তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস চালু করে দরকার হলে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হোক। কারণ সব সরকারি দপ্তরের মধ্যে যদি এরকম অসুখ ঢুকে থাকে, অসৎ লোক ঢুকে থাকে, সরকার চাইলে পরেও দপ্তরকে সৎভাবে চালাতে পারবে না। ব্যবস্থা হোক। আমি বলছি যে বিগত সরকার তারা আজকে অতীত, কিন্তু বিগত সরকারের আমলে যে কোনো সরকারি কর্মচারী, সে একেবারে তৃণমূল স্তর থেকে একেবারে মাথা পর্যন্ত, যখনই কোনো সমস্যা হয়েছে তারা যৌথভাবে প্রতিবাদ করেছে। নিঃসন্দেহে আপনারা সরকারি কর্মচারী হয়েও আপনারা পথে নেমেছেন, আন্দোলন করেছেন। কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার পর তাদের প্রথম যে নির্দেশিকা, সেই নির্দেশিকা বলছে যে নির্দিষ্ট দপ্তর আবার উল্লেখ করে দিয়েছে, সেই দপ্তরে যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছেন তারা কোথাও কোনোভাবেই আন্দোলন করতে পারবে না। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে লড়াই আপনারা 2022 সাল থেকে যে লড়াইটা দিয়ে এসছেন,
তার মানে সরকারের কোথাও কিন্তু আপনাদের বাধা ছিল না আন্দোলনের ক্ষেত্রে। যদি আজকের সরকারের মতো যদি সেদিন সরকার ঠিক একই পদক্ষেপ নিত, তাহলে হাজার নয় কর্মচারীর সংখ্যা লক্ষ, যাদের হয়তো সাসপেন্ড করে দিতে পারত। কিন্তু সেই লড়াইটা আজকের যে, যদি মনে করেন এক্ষেত্রে ডিএ আপনাদের যে প্রাপ্য অধিকার, সুপ্রিম কোর্টের নির্দেশ যেটা বিগত সরকারও মানেনি, এই সরকারে যদি না মানে, তাহলে আপনারা কি করবেন? না মানার প্রশ্নটা তো এখন পর্যন্ত আসেনি। এটা নিয়ে প্রতিক্রিয়াটা তখনই দেবো যখন মানে আমরা যখন এখানে, আমি নিজে যখন অনশনে, আমার সাথীরা সব অনশনে ছিলাম, ঢিলছোড়া দূরত্বে বিধানসভার ভিতরে বসে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমার মাথা কেটে নিলেও আমি দিয়ে দেবো না। এটা না দেওয়ার একটা ইচ্ছা। আর সেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে আসুন বসুন, আলোচনা করি, সমাধান সূত্র বের করি। দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। সেখানে যদি দেখা যায় যে হ্যাঁ সেরকমই ভূমিকা নিচ্ছে, তখন আমাদের ভূমিকাও সেরকম হবে। আর ওই যে নোটিফিকেশনের কথা বললেন, আমরা কিন্তু অনেক আগে থেকেই বলছি, আমাদের বরাবরের বক্তব্য হচ্ছে একটাই, যে গোটা প্রতিষ্ঠানটাই দুর্নীতিগ্রস্ত হয়েছে। সেখানে শুধু মমতা ব্যানার্জি বা তার রাজনৈতিক দল নয়, প্রতিষ্ঠানের মধ্যে থাকা প্রত্যেকটা আধিকারিক, আইএএস অফিসার, কিছু কিছু তাবেদার, WBCS অফিসার, এরা প্রত্যেকে সেই দুর্নীতির সিন্ডিকেটের লোক। এরা নিজেদের দুর্নীতিকে ঢাকার জন্য সাধারণ কর্মচারীদের মুখ বন্ধ করতে চেয়ে গত 3 দিন আগে যে নোটিফিকেশন জারি করেছেন, আমার মনে হয় না যে মুখ্যমন্ত্রীর নজরে সেটা এসছে বলে। আমরা চাইবো যে সেটা মুখ্যমন্ত্রীর নজরে আনার, সেটা সংশোধন হবে বলে আশা করছি। যদি না হয়ে থাকে, তাহলে অতীতেও যেমন সরকারের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, সেভাবে দাঁড়াবো, অসুবিধা কোথাও নেই তো। আমার যে মৌলিক অধিকার সংবিধান আমাকে দিয়ে রেখেছে, সেই মৌলিক অধিকার হরণ করার ক্ষমতা অন্য কোনো নোটিফিকেশন জারি করে করা যায় না। আর যে ডিআরও রুলের উল্লেখ করা হচ্ছে, সেই ডিআরও রুলই কিন্তু আমাদের সংগঠন করার অধিকার দিয়েছে। সংগঠন করার অধিকার মানে তো আমি সংগঠন যখন করব, তখন তো সরকারের আমার বঞ্চনা নিয়েও যেমন বলতে পারবো, সরকারের ভুল ত্রুটি নিয়েও তো বলতে পারবো। সংগঠন তো বলবেই, কর্মচারী সংগঠন তো বলবেই। তুমি আমার ডিআরও রুলের সেই জায়গাটা পরিবর্তন করনি, যেখানে আমার সংবিধান মানে সংগঠন করার অধিকার দেওয়া আছে, যেখানে আমার ধর্মঘট করার অধিকার দেওয়া আছে, আইনগতভাবেই দেওয়া আছে কিছু শর্ত সাপেক্ষে। তুমি এরকম একটা নোটিফিকেশন দাঁড় করালে, আমরা বলছি যে এটা সম্পূর্ণরূপে বেআইনি। আদালতে চ্যালেঞ্জ করলেই নোটিফিকেশন টিকবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা নাড়াচাড়া করেন। সোশ্যাল মিডিয়াতে গত কয়েকদিন ধরে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। রাজ্য বিধানসভার বাইরে তৎকালীন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আজকে রাজ্যের তিনি মুখ্যমন্ত্রী, সেই সময় তিনি বলেছিলেন যে এই যে হকার যে উচ্ছেদ, অর্থাৎ রাজ্য সরকারের ওই হকার উচ্ছেদ যে নীতি, সেই নীতির তীব্র বিরোধিতা করছেন। খুব ভালো কথা। কিন্তু তিনি রাজ্য বিধানসভার বাইরে বললেন হকার উচ্ছেদ হলেই আমি বুলডোজারের সামনে চলে যাব। কিন্তু দেখুন, ঘটনাক্রমে 4 মে ফলাফল ঘোষণা হলো, 8ই মে এই ব্রিগেডের ময়দানে শপথ বাক্য পাঠ করানো হলো, এবং নবান্নে যাওয়ার পরে প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার 4 জন ক্যাবিনেট যারা মিনিস্টার, তারা উপস্থিত ছিলেন। এবং তার পরেই একের পর এক জায়গায় হকার উচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়ে গেল। এবং এই যে হকার উচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়ে গেল, এর আগে তো তখন বিরোধী দলনেতা থাকাকালীন তিনি তো বলেছিলেন যে আমি বুলডোজারের সামনে চলে যাব। তাহলে সেদিন যখন আপনার কাছে এসছিল, আপনাকে সহমর্মিতা দেখিয়েছে, আপনাকে নবান্নে ডাকা হবে, আপনাদের নবান্নের সভাঘরে বৈঠক, আপনি কি আশা করেন যে আপনাদের যে দীর্ঘদিনের যে যন্ত্রণা, আপনাদের যে বারবার যে বঞ্চনা হয়েছিল, সেই বঞ্চনা কাটিয়ে আপনাদের সরকারি কর্মচারীদের জন্য নতুন দিনের আলো ফোটাতে পারবেন? দুটোর মধ্যে চরিত্রগত তফাৎ আছে। কীরকম? যেটা নিয়ে আমরা লড়াই করছি তার আইনের স্বীকৃতি আছে। স্বীকৃতিটা কে দিয়েছে? না, সুপ্রিম কোর্ট পর্যন্ত দিয়েছে। আপনিও হয়তো জানেন, আপনি হাইকোর্টের খবর করেন, আইনের বিষয় আমার থেকে আরও বেশি ভালো করে বোঝেন। আমাদের মামলা জয়ের আগে পর্যন্ত সুপ্রিম কোর্টে ডিএ নিয়ে এত ক্লিয়ার কাট অর্ডার কোনো দিন ছিল না স্বাধীনতার পর থেকে। আমাদের মামলাটা হওয়ার পরে বিভিন্ন রাজ্যের মামলা গেছে, সুপ্রিম কোর্ট একই রায় দিয়েছে। একটা হচ্ছে আইনের স্বীকৃতি পাওয়া একটা অধিকার, আর একটা অধিকার যেটার আইনে কোনো স্বীকৃতি নেই, যেটা সরকারের দয়া দাক্ষিণ্যের উপরে নির্ভর করছে। আমি হকারদের কথাটা বলছি। যদিও আমি মনে করি একজন নাগরিক হিসেবে যে কোনো হকারকে যদি উচ্ছেদ করতে হয়, হয় সরকার তাকে বসা থেকে প্রিভেন্ট করুক, যে আমি বসতেই দেবো না অমুক জায়গাতে। কিন্তু যে বসে পড়েছে, সরকার তো কোনো দলের হতে পারে না, সরকার একটা কন্টিনিউয়েশন। আজকে ধরুন মুখ্যমন্ত্রী এসে যদি বলে যে না আমার 8 লক্ষ কোটি টাকা ঋণ আমি মানছি না, আগের সরকার করে গেছে, ওটা কালীঘাট থেকে তুমি উদ্ধার করো, এটা তো হতে পারে না। সরকার একটা কন্টিনিউয়েশন প্রসেস।
আগের সরকার যখন আমরা জানি যে হকারদেরকে বিভিন্নভাবে পয়সা টয়সা নিয়ে কীভাবে বসানো হয় সেটা আমরা সকলেই জানি, কিন্তু আমার তথাপি মনে করি যে সরকারকে ওদেরকে পুনর্বাসন দেওয়ার মতো ব্যবস্থা করা উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত। সেই পুনর্বাসন দিয়ে পরে তাদেরকে সরিয়ে দেওয়াটা প্রয়োজন। দরকার হলে তাদের কাছ থেকে তুমি প্যাকেজ নাও, এটাও হতে পারে যে তাদের কাছ থেকে তুমি ক্ষতিপূরণ নিয়ে পরে তুমি সেখানে তাদেরকে পুনর্বাসিত করলে, কিন্তু সেখানে কিছু একটা হওয়া উচিত। একদম বুলডোজার চালিয়ে এটাকে করা উচিত নয়। আবার যদি একজন পথচারী হিসেবে বলেন, কলকাতার রাস্তায় সত্যি করে হাঁটাচলা করাটাও অসুবিধা। এটা আপনিও ভুক্তভোগী, আমিও ভুক্তভোগী। দ্বিতীয় যে বিষয়টা আছে যে ওদের বলার কথা আর আমাদের যে দেওয়া প্রতিশ্রুতি, সেই দুটোর মধ্যে ওক্ষেত্রে যে তো মান্যতা পাচ্ছে না, আমাদের ক্ষেত্রে মান্যতা পাবে কিনা। ওই যে বললাম যে আমাদের অধিকারটা দয়াদাক্ষিণ্যের উপরে নির্ভরশীল নয়, আমাদের অধিকারটা আইন স্বীকৃতির মধ্যে দিয়ে তাকে মানতে বাধ্য। কোনো সরকার না চাইলে পরেও সে পার পাওয়ার রাস্তাতে নেই। এটা হলো 1 নম্বর বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে 2023 সালে এই মঞ্চে দাঁড়িয়ে এখানে বলেছিলাম যে আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে কোনো রাজ্য সরকার, কোনো কেন্দ্রীয় সরকার কর্মচারীদের সাথে লড়াই করে ক্ষমতায় টিকে থাকেনি। 23 সালের কথা 26 সালে 4 মে এসে পরে সত্যি প্রমাণিত হয়েছে। আপনি আপনার ডেসক্রিপশনে বলেছেন, আপনি যে প্রথমেই যে সূচনা দিয়ে শুরু করলেন যে এই মঞ্চের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটা রাজ্যের আম পাবলিকও জানে যে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে কর্মচারীরা যদি এইভাবে ভূমিকা না নিত এই সরকারের বদল হতো না, সম্ভবই ছিল না। সেটা শাসক দলে যারা এসছেন তারাও স্বীকার করে নেন। যাদের জন্য তোমার ক্ষমতায় আসা, তাদের আইন স্বীকৃত অধিকারকে এত সহজে অস্বীকার করাটা আমার মনে হয় কোনো সরকারের পক্ষে সম্ভব হবে না। নির্দেশিকাকে অত সহজে সম্ভব হবে না। আমরা জানি আমরা কারো দয়াদাক্ষিণ্যের উপরে নির্ভরশীল নই, আমরা আমাদের অধিকার অর্জন করতে জানি, সেই অধিকারের জন্য কিভাবে লড়াই করতে হয় সেটা আমরা জানি। অবশ্যই অনেক ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি সরকারি কর্মচারীদের যে দীর্ঘদিনের লড়াই, আমাদের যতদূর মনে পড়ে মামলার বহর কিন্তু অনেক লম্বা। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল থেকে লড়াই শুরু হয়েছিল। কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি দেবাশিস করগুপ্ত তিনি প্রথম জানিয়েছিলেন যে সরকারি কর্মচারীদের এই মহার্ঘ ভাতা বা ডিএ এটা সরকারের দয়ার দান নয়, এটা তাদের সাংবিধানিক অধিকার। তারপরে অনেক লড়াই করেছে, কখনো কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ, কখনো বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ 90 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল রাজ্যের অর্থ সচিবকে, কিন্তু সেই নির্দেশও কার্যকর হয়নি। অবশেষে সুপ্রিম কোর্টে বিরাট জয় পেয়েছে সরকারি কর্মচারীরা। তবে তাদের লড়াই এমনিতেই এখানেই শেষ নয়, লড়াই কিন্তু চলবে। সরকার বদল হবে কিন্তু সরকারি কর্মচারীরা তারা কিন্তু বদল হবে না। ফলে যে লড়াই তাদের চালিয়েছিল সেই লড়াইয়ের জয় সেদিনই তারা উদযাপন করতে পারবে, যেদিন প্রতিটা সরকারি কর্মচারীদের যে দীর্ঘদিনের যে বকেয়া, সেই বকেয়ার টাকা তাদের অ্যাকাউন্টে এসে পড়বে। চিত্র সাংবাদিক প্রসেনজিতের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়, আর প্লাস নিউজ।